আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের পত্রিকায়। আমাদের সঙ্গে আজকে আছেন মোহাম্মদ জামাল হোসাইন। আপনারা অনেকেই এখন চেনেন তাকে, অনেকেই জানেন তার সম্পর্কে, তার কাজকর্ম সম্পর্কে। তারপরেও একটু ছোট্ট করে ভূমিকা করে রাখি জামাল হোসেন সম্পর্কে। সেটা হচ্ছে জামাল হোসেন লালমনিরহাটের মানুষ এবং তিনি খুবই সুন্দর একটা কাজ করছেন এবং সেই কাজটা হচ্ছে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, লাইব্রেরি গড়ে তোলা এবং বই পাঠ এবং লাইব্রেরির বিষয়টাকে সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার কাজ করছেন। সেই কাজে বাংলাদেশ সরকার তাকে বিভিন্নভাবে সহযোগিতা করছে। জামাল হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পত্রিকায়। ধন্যবাদ দাদা, আপনাকেও আজকে আমি স্টুডিওতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। একটা বিষয় আমি আসলে জানতে চাই, মানে কেন বই? অন্য অনেক কিছু আছে, আপনার মতন ইয়াং একটা মানুষ, সে অনেক কিছু নিয়ে কাজ করতে পারেন আপনি, কিন্তু বই কেন? আসলে জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে বইয়ের কোনো বিকল্প নেই। আমরা বই পড়ার আন্দোলনের পাশাপাশি আমরা কিন্তু আরও বিভিন্ন সামাজিক কাজ করে থাকি। মুক্ত সংস্কৃতি চর্চার জন্য আমরা কবিতা আবৃত্তি, সঙ্গীত চর্চা, তারপর পথনাটক, এই কাজগুলো করা। কিন্তু একটি সুস্থ ধারার সংস্কৃতি চর্চা করতে গেলে এবং মেধা সম্পূর্ণ জাতি গড়তে হলে বই পড়ার কোনো বিকল্প নেই এবং পাঠাগারের কোনো কিন্তু বিকল্প নেই। সেই লক্ষ্য থেকেই আসলে কিন্তু আমরা বই নিয়ে কাজ করছি, গ্রামে গঞ্জে পাঠাগার প্রতিষ্ঠা করছি। এবং 2014 সালে আমি একটি প্রতিযোগিতায় যখন ঢাকায় আসি আবৃত্তি, সেখানে কিন্তু আঞ্চলিকতা আসার কারণে কিন্তু আমি সেই অনুষ্ঠানে বিজয়ী হতে পারিনি। এবং বিচারকরা একটা যখন বইয়ের কথা বললেন এবং তখন একটি বই খুঁজতে গিয়ে কিন্তু আমার ভিতরে যে তাড়না অনুভব হলো, আমি কিন্তু ওই বইটি কোথাও খুঁজে পাইনি। কারণ আর আমার এলাকায় কোনো লাইব্রেরি ছিল না এবং জেলা শহর থেকে আমার বাসা হচ্ছে প্রায় 17-18 কিলো। এবং সেখান থেকেও আমি তখন ছোট মানুষ, সেখানে কিন্তু বইটি না খুঁজতে পেয়ে কিন্তু আমি একটি লাইব্রেরি গড়ে তুলি 2014 সালে সারপুকুর যুব ফোরাম পাঠাগার নামে। মানে এই আমরা চাচ্ছি যে আমার মতো অসংখ্য তরুণ আছে বা কিশোর কিশোরী আছে যারা বই পড়তে চায়, যারা কিন্তু পাচ্ছে না। যার জন্য হচ্ছে যে আমরা চাচ্ছি যে যুবকদের বা এই তরুণদেরকে বইমুখী করা এবং একটি সুস্থ সমাজ গঠন করার লক্ষ্যে কিন্তু আসলে বইয়ের প্রতি আমার আগ্রহ এবং এটা নিয়ে কাজ করা। তার মানে এটা শুরু হলো 2014 সালে সারপুকুর যুব ফোরাম পাঠাগার। সেটা হচ্ছে আপনার জেলায়, অর্থাৎ লালমনিরহাটে, আপনার আদিতমারি উপজেলা, আপনার গ্রামে, তাই তো? 2014-তে শুরু হলো। এরপরে এটা আসলে ফ্লারিশ করলো কিভাবে, বা আপনি কিভাবে এটাকে আরো সামনে এগিয়ে নিলেন? আচ্ছা, এটা আমরা আসলে আমাদের উপজেলায় এটা প্রথম লাইব্রেরি এবং একটি উপজেলায় তো অনেক প্রায় 1,72,000-এর মতো ভোটার বা জনসংখ্যা, এবং সেখানে কিন্তু আসলে আমাদের বইয়ের চেয়ে আমাদের দেখলাম দিন দিন পাঠকের সংখ্যা খুবই বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, তখন আমরা বিভিন্ন জায়গা থেকে বই কালেকশন করা শুরু করলাম। এটা কি আপনার ওই সারপুকুর যুব ফোরাম পাঠাগারেই পাঠক সংখ্যা বাড়ছিল? যে বিভিন্ন জায়গা থেকে ফোনের মাধ্যমে আসছিল। আমরা তখন বিভিন্নভাবে বই সংগ্রহ শুরু করলাম এবং বেশ কিছু বই হলো। আমরা সেখান থেকেই মূলত, এবং বিশেষ করে আমাদের এই বই পড়ার পাশাপাশি আমরা কিন্তু আরও বিভিন্ন সামাজিক কার্যক্রম করি, যেমন ঝরে পড়া প্রতিরোধ, বাল্যবিয়ে প্রতিরোধ, আবার দলিত হরিজনদের শিক্ষা অধিকার আদায়, তৃতীয় লিঙ্গদের জীবনযাত্রা মান উন্নয়নে কর্মসূচি, বৃক্ষরোপণ, তারপরে আপনার এই প্রজনন স্বাস্থ্য নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি এবং পথ শিশুদেরকে নিয়ে আমরা কাজ করছি। বিশেষ করে হচ্ছে আমাদের এই লাইব্রেরির ব্যক্তিটা বা বই পড়ার ব্যক্তিটা ছড়ে গেছে যে আমরা একটা সেলুন লাইব্রেরি নেমে বাংলাদেশে প্রথম কনসেপ্ট যখন দাঁড় করাই। কনসেপ্টটা আপনার? আমাদের কনসেপ্ট। এই চিন্তাটা আপনার মাথায় আসলো কিভাবে যে এদের কাজে লাগানো যায় বই পড়ার মতো একটা জায়গায়? সেটি হচ্ছে 2016 শেষের দিকে, 17 শুরুর দিকে, যখন আমি একদিন সেলুনে গেলাম চুল কাটতে। তো সেখানে কিন্তু 3 ঘন্টা অতিবাহিত হলো আমার। সিরিয়াল পাচ্ছিলাম না এবং দেখছিলাম পাঁচের ছেলে মেয়েদেরকে তারা ফোন টিপছে, অযথা গল্প গুজব করছে, কেউ কেউ ধূমপান করছে, একটা বিশ্রী একটা অবস্থা। ওই পাশে কিন্তু ওই সেলুনে আমিও বসাচ্ছিলাম। তখন আমার একটা চিন্তা আসলে, এখানে যদি আমার 2টা বই থাকতো তাহলে আমি হয়তো বইটা পড়ে শেষ করতে পারতাম। বা এই যে তারা বিভিন্ন রকমের কুরুচিপূর্ণ বক্তব্য করছে বা কেউ ধূমপান করছে, একটা পরিবেশটা কিন্তু অস্বস্তিকর লাগছে এবং যেই নাপিত কাজ করছে তারও কিন্তু একটা বিরক্তি ফিল হচ্ছে। তখন ওই চিন্তা থেকে কিন্তু আসলে আমি চিন্তা করলাম যে না, এখানে যদি 2, 3টা বা 5টা বই রাখা যায় তাহলে কিন্তু বই পড়ে পড়ে মানুষটা সময় অতিবাহিত করবে। ওই চিন্তা থেকেই কিন্তু আসলে সেলুন মালিকদের সাথে কথা বলা, তাদেরকে রাজি করানো। তারপর দিন প্রথমে 10টা সেলুন দিয়ে শুরু হলো লালমনিরহাট জেলায়।
সেটা 10টা থেকে হওয়ার পরে তারপরে দেখলাম যে প্রচুর পাঠক পড়ছে, মানে তরুণরা পড়ছে, যুবকরা পড়ছে। তারপরে দিন আমরা 30টা হলো লালমনিরহাট জেলার বিভিন্ন উপজেলা, 5টি উপজেলা আমরা 30টা লাইব্রেরি করলাম। মাননীয় প্রধানমন্ত্রী তার নজরে আসে এই সেলুন লাইব্রেরি কনসেপ্টটি, এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় গ্রন্থ কেন্দ্রের সহযোগিতায় মুজিব শতবর্ষ উপলক্ষে এই বই পড়া কার্যক্রম কিন্তু 100টি সেলুন লাইব্রেরি যাত্রা করে। 100টি সেলুন, মানে এটা কি সরকারি প্রজেক্টের অংশ হিসেবে? সরকারিভাবে আমার যে উদ্যোগটি, ষাঁড়পুকুর যুব ফোরাম পাঠাগার যে উদ্যোগটি নিলেন, বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে সেলুন লাইব্রেরির যে কনসেপ্টটি নিলেন, সেটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এটি সারা দেশে এই 100টি সেলুন লাইব্রেরি ছড়িয়ে দিলেন মুজিব শতবর্ষ উপলক্ষে। মানে এখন এটার সংখ্যা কত? এটির এখন আমাদের তত্ত্বাবধানে, ষাঁড়পুকুর যুব ফোরাম পাঠাগারের তত্ত্বাবধানে এবং সেলুন মালিকদের সহযোগিতায় সারা দেশে 1234টি সেলুন লাইব্রেরি রয়েছে। এটা কি ওই 100টা বাদে? এই সরকারি 100টি বাদে, কারণ সরকারি এই জন্যই বাদে, কারণ সরকারি কিন্তু 17টি করে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের বই পেয়েছে, তারা বই রাখার র্যাক পেয়েছে, আর বাকিগুলো কিন্তু সেগুলো পায়নি। সেগুলো আমাদের তত্ত্বাবধানে বই বা তাদের সহযোগিতায় আমরা কিন্তু সেই লাইব্রেরিগুলো ছড়িয়ে দিতে সক্ষম হয়েছি। আচ্ছা, বা এটাই তো একটা দারুণ জিনিস যে 1234টি আছে ষাঁড়পুকুর যুব ফোরাম পাঠাগারের তত্ত্বাবধানে, আর 100টি আছে সরকারি, কিন্তু কনসেপ্টটা আপনার, আমার কনসেপ্ট। সেটার সঙ্গে কি আপনার সম্পৃক্ততা আছে কোনো? জি, আমরা যখন এই বইগুলো সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় গ্রন্থ কেন্দ্রের সহযোগিতায় যখন বিভিন্ন জেলা প্রশাসক এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে যখন দেওয়া হয়, তখন কিন্তু সেখানে তত্ত্বাবধানে আমিও ছিলাম যে আসলে এগুলো আমরা কিভাবে তাদেরকে দিব বা কিভাবে আমরা পাঠকদের আকৃষ্ট করব, এবং এই বইগুলো যখন শেষ হয়ে যাবে তখন আবার অন্য বইগুলো কিভাবে আমরা এখানে করব, সেখানে কিন্তু আমার একটা সম্পৃক্ততা রয়েছে। এই যে 1234টি পাঠাগার, 1200টা না আরো 100টা যুক্ত আছে সরকারি, মানে 1334টি পাঠাগার সারা দেশের বিভিন্ন আপনার উপজেলার বিভিন্ন গ্রামে, তাই তো? জি। এইখানে আপনি পাচ্ছেন কিরকম, মানে সারা পাচ্ছেন কিরকম, মানে কোন বয়সের লোকরা আসে পড়ছে কিংবা আদৌ পড়ছে কিনা? আমাদের চিন্তাটাই কিন্তু হচ্ছে যে আমাদের পাঠককে বই আকৃষ্ট করা বা পাঠকের দ্বার গড়ায় বই পৌঁছে দেওয়া। আমরা প্রচুর পাঠক সারা পাচ্ছি, বিশেষ করে যুবকদের। আমরা অনেকেই একটি নেগেটিভ আমাদের ধারণা আছে, যুবকরা বই পড়ছে না, যুবকরা বইয়ের কাছে আকৃষ্ট হচ্ছে না, কিন্তু এই ধারণাটি সম্পূর্ণই কিন্তু আমার কাছে মনে হয় যে একটু ব্যতিক্রম। আমরা যদি পজিটিভ থেকে চিন্তা করি যে আসলে পাঠক বই পড়ছে, আমরা পাঠকের দ্বারগড়ায় গুণগত মানসম্পন্ন লেখকের বই পৌঁছাতে পারছি না, যার জন্য হয়তো বা পাঠক একটু বই থেকে বিমুখ। তবে হ্যাঁ, এই ডিজিটাল কল্যাণের যুগেও কিন্তু পাঠক প্রচুর বই পড়ছে। না পড়লে আপনার এই যে 1234টি সেলুন লাইব্রেরি গড়ে উঠতো না। রেগুলার ফলো আপ করেন? আমরা রেগুলার ফলো আপ করার চেষ্টা করি। আচ্ছা, আপনারা কতটা করে বই দেন? আমরা যখন এখন বর্তমান প্রত্যেকটি সেলুন লাইব্রেরিতে 17টি করে বই রয়েছে। 17টি বই রয়েছে, এবং এটা আমরা মাস 15 দিন পর পর ওই সেলুন মালিকের যে চাহিদা অনুযায়ী বা আমরা বইগুলোকে আমরা ফলো আপ এবং দিয়ে থাকি। তারা আপনাদের ফোন করে জানায় যে এই বইগুলো পড়া শেষ হয়ে গেছে, নতুন বই দেন। তখন আমরা এই বইগুলো আমরা আমাদের যে স্বেচ্ছাসেবক রয়েছেন, স্বেচ্ছাসেবকদের মাধ্যমে আমরা সেই বইগুলো পৌঁছাই। তার মানে হচ্ছে যে আপনাকে বইয়ের একটা সেন্ট্রাল কালেকশন তৈরি করতে হয়েছে। ওই যে কালেকশন বলতে যে আমি যে লাইব্রেরিটি দিলাম, ষাঁড়পুকুর যুব ফোরাম পাঠাগার, যেখানে প্রায় আমার 15,000 বই বর্তমানে সংগ্রহ রয়েছে, কিন্তু আমি শুরু করেছিলাম কিন্তু 10টি বই নিয়ে। এখন আমার বই, মানে এই পুরো মানে লাইব্রেরি সিস্টেমটার সেন্ট্রাল রোল প্লে করছে হচ্ছে ষাঁড়পুকুর যুব ফোরাম পাঠাগার। সেখান থেকে বিভিন্ন জায়গায় বইগুলো পাঠানো হচ্ছে। এখন কোন কোন জেলায় আছে আপনাদের? এই যে আমরা সারা দেশে 64টি জেলায় আমাদের রয়েছে, কিন্তু সরকারি যে 100টি লাইব্রেরি করছে সেটা 30টি জেলায় সরকার করেছেন। আর আমাদের যে বেসরকারিভাবে যে লাইব্রেরির কথা বলছি, এখানে যে স্থানীয় পর্যায়ে যে লাইব্রেরিগুলো রয়েছে সরকার নিবন্ধনকৃত, তাদের সাথে আমাদের একটা পাঠ ভিত্তিক কার্যক্রমের আওতায় আমরা কিন্তু ওই সেলুন মালিকগুলো তাদের বইগুলো আমরা দিয়ে তাদেরকে উৎসাহিত করছি। তো এই গ্রামে-গঞ্জে লাইব্রেরি করার লক্ষ্যে কিন্তু আমরা প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা এলাকায় আমার স্থায়ী লাইব্রেরি করার আমরা যুবকদেরকে অনুপ্রাণিত করছি, এবং তারা এই লাইব্রেরিগুলো গড়ে তুলছে। এবং ওদের আওতাধীন, মানে যে লাইব্রেরিগুলো আমাদের বেসরকারিভাবে লাইব্রেরিগুলো হয়েছে, তাদের আওতাধীনের মাধ্যমে আমরা ওই সেলুন লাইব্রেরিগুলো করার চেষ্টা করি। তারা বই দিবেন এবং কিভাবে কাজগুলো করবেন সেগুলো ষাঁড়পুকুর যুব ফোরাম আমরা ফলো আপ করছি। কোথাও যদি তাদের বই দিতে প্রবলেম হয়, এইরকম লাইব্রেরি কি তৈরি হয়েছে? আমাদের ইতিমধ্যেই সারা দেশে প্রায়
সরকারি নিবন্ধনকৃত ওই লাইব্রেরির সংখ্যা হচ্ছে প্রায় আপনার 1500-র মতো নিবন্ধনকৃত। কিন্তু আমাদের বেসরকারি জরিপে বলছি যে 2500-র মতো লাইব্রেরি রয়েছে আপনাদের নেটওয়ার্কিং এর মধ্যে। বাংলাদেশের জনসংখ্যা অনুযায়ী 60,000 লাইব্রেরির প্রয়োজন, সেখানে আপনি গভর্নমেন্ট নিবন্ধনকৃত মাত্র 1500টি। সরকারি গভর্নমেন্টের 74টি সরকারি লাইব্রেরি রয়েছে, কিন্তু 74টি দিয়ে কি আপনার একটি সুস্থ ধারার সুন্দর জনবান্ধব পাঠভিত্তিক কার্যক্রম করা সম্ভব? 64 জেলায় 74টি সরকারি গ্রন্থাগার রয়েছে, যেখানে জরিপে বলতেছে যে আপনার বাংলাদেশে 60,000 লাইব্রেরির প্রয়োজন, মানে জনসংখ্যা অনুযায়ী। আচ্ছা, যে এই যেটা খুব ইন্টারেস্টিং আমার মনে হয়েছে যে সেলুন পাঠাগারগুলো তো এখনো নিশ্চয়ই আছে, নিশ্চয়ই চলমান, সে কার্যক্রম চলমান। এই যে সেলুন মালিকদের বা নাপিতদের আপনি কিভাবে আসলে উদ্বুদ্ধ করেছিলেন এই কাজটা করার জন্য, বা তারা রাজি হয়েছিল কেন? আসলে সেলুন মালিকদের আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে আসলে দেখেন, উনি যখন কাজ করছিলেন, একটা মানুষ যখন খুবই নিবিড়ভাবে আপনার সুন্দর করে কাজগুলোকে সে করবেন, ইতিমধ্যে যখন আরেকজন পেশাদার, ভাই আপনি দ্রুত করেন আমার কাজ আছে, আরেকজন বলছে ভাই আপনি দ্রুত করেন আমার কাজ আছে বা তারা আছে, তখন কিন্তু তিনি কাস্টমারকে ধরে রাখতে চান। আপনি জানেন সচরাচর যে কোনো মানুষ কিন্তু তার কাস্টমারকে ছেড়ে দিতে চান না। তখন হয়তো বা সেই লোকটি বলে ভাই একটু বসেন, আমি কাজটা শেষ করছি, অমুক করছি। যখন আমরা ওই সেলুন মালিককে বোঝাতে সক্ষম হলাম যে দেখেন, আপনি যখন কাজ করছেন আপনার ডিস্টার্ব হবে না, যখন একটা পাঠক বই পড়বে, যে আসতেছেন একজন আসতেছে, তাকে বলে ভাই এই বইটা আপনি একটু পড়েন, আমি এই কাজটা শেষ করে দিচ্ছি। যখন পাঠক তার বইয়ের মধ্যে ঢুকে যাবে, কখন তার কাজ আরেকজনের কাজ শেষ হয়ে যাবে তিনি কিন্তু নিজেও বুঝতে পারবেন না। দেন এভাবে যখন আমরা তাকে আমরা সেলুন মালিকদেরকে বুঝালাম যে এই সেলুন লাইব্রেরি হলে আপনার কাস্টমার সংখ্যা বৃদ্ধি হবে। আপনি যেহেতু লাইব্রেরি নিয়ে সরাসরি কাজ করেন, আমার কাছে আসলে একটু জানার, মানে আমি জানতেই চাই আসলে যে বাংলাদেশে প্রচুর লাইব্রেরি আছে আসলে ইতিমধ্যে, আপনাদের লাইব্রেরি সহ আর অন্যান্য অনেক লাইব্রেরি আছে, ব্যক্তিগত লাইব্রেরি আছে, কিন্তু এই লাইব্রেরিগুলোতে বোধহয় আমাদের প্রযুক্তিগত সীমাবদ্ধতা আসে। এখন সারা পৃথিবীতে যেভাবে রকম লাইব্রেরি চলে বা আরও অন্যরকম ডিজিটাল লাইব্রেরি চলে, সেরকম লাইব্রেরি কি আমাদের দেশে হয়েছে কিনা, হচ্ছে বা যাচ্ছে কিনা? যুবকরা যেটা চাচ্ছে ইবুক বা আপনার লাইব্রেরি সিস্টেমে যদি আমরা যুবকদেরকে নিয়ে আসতে পারি, তবে এটি খুবই যুগোপযোগী সিদ্ধান্ত হবে এবং খুবই ভালো সিদ্ধান্ত হবে বলে আমি মনে করি। আমাদের এখন পর্যন্ত সারা বাংলাদেশের লাইব্রেরিগুলো এবং বাংলাদেশে এখন পর্যন্ত সেরকম আধুনিক যুগোপযোগী স্মার্ট বা ডিজিটাল যেটি বলি না কেন, এখন পর্যন্ত সেরকম আমরা লাইব্রেরি কিন্তু দেখতে পাইনি, বা সরকার হয়তো বা চিন্তা ভাবনা করছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আমাদের সময় দেওয়ার জন্য। জামাল হোসেনের মতো আরও অনেক মানুষের সঙ্গে আমরা কথা বলবো ভবিষ্যতে। তাদের কথাগুলো, তারা যেসব কাজকর্ম করছেন সেই সব গল্প আপনাদের সামনে হাজির করব। আমাদের সঙ্গে থাকবেন। আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা পাবেন আমাদের ফেসবুক পেজে এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে। যারা ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন।